এখন যারা ক্লাস 11-এ পড়ো অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে পড়ো তাদের সিলেবাসে নাটক রয়েছে। যে তিনটি নাটক রয়েছে সেই নাটকটির মধ্যে প্রথম যে নাটকটি আছে সেই নাটকটি নাম হচ্ছে ম্যাকবেথ। দেখো, আমরা যখন নাটক পড়বো সেই নাটকটা নাটকের মতো হওয়া চাই। যেহেতু আমাদের প্রথম সেমিস্টারে প্রশ্ন এমসিকিউ প্রশ্ন হবে, তাই লাইন ধরে ধরে পড়তে গেলে আমাদের প্রচুর সময় লাগবে। আর যতটুকু সময় আমাদের হাতে আছে, তোমাদের প্রত্যেকটা পেজ প্রতিটা সাবজেক্টে যদি লাইন ধরে ধরে পড়তে চাও, তোমরা কিন্তু সিলেবাস শেষ করতে পারবে, অনেক প্রশ্ন আছে। তাই অল্প সময়ে কিভাবে নাটক পড়ে কিভাবে তোমরা সমস্ত এমসিকিউ প্রশ্ন উত্তর করবে, আমার এই ভিডিওটা দেখলে পরে তোমরা কিন্তু বুঝতে পারবে। যেমন মনে করো, তোমাদের প্রতিটি নাটক থেকে আমি কিন্তু এরকমভাবে ভিডিও আপলোড করেছি, তোমরা দেখে নেবে। এবং গল্পগুলো আমি ঠিক এরকম করে আপলোড করতেছি, তোমরা সেখান থেকে দেখে নেবে। দেখবে তোমাদের প্রতিটি প্রশ্নের উত্তর কিন্তু তোমরা দিতে পারবে। তাহলে চলো আজকে আলোচনা করছি ম্যাকবেথ নাটকটি। এবার সেই ম্যাকবেথ নাটকটি যে তোমরা পড়বে, এবার ম্যাকবেথ নাটক, সেই ম্যাকবেথ নাটক শুরু করলাম ম্যাকবেথ। এবার ম্যাকবেথ নাটকটি যিনি লিখেছেন তাকে বলা হয় নাট্যকার। তার নাম কি? উইলিয়াম শেক্সপিয়ার। কি নাম আছে? উইলিয়াম শেক্সপিয়ার। দেখো, এই যে উইলিয়াম শেক্সপিয়ার তোমরা পড়লে, উইলিয়াম শেক্সপিয়ার তোমরা জানলে, নাট্যকারের নাম উইলিয়াম শেক্সপিয়ার। এবার দেখো, উইলিয়াম শেক্সপিয়ার কবে জন্মগ্রহণ করেন সেটাও তোমাদের জানতে হবে, কেন পরীক্ষা আসতে পারে। তাহলে উইলিয়াম শেক্সপিয়ার জন্মগ্রহণ করেন 1564 খ্রিস্টাব্দে। দেখো দেওয়া আছে 1564 খ্রিস্টাব্দে 23শে এপ্রিল, এবং তিনি পরলোক গমন করেন অর্থাৎ মারা যান 1616 খ্রিস্টাব্দে 23শে এপ্রিল। তোমরা এটুকু মনে রাখবে। তোমাদের মনে রাখতে হবে কি? প্যারেন্টস অর্থাৎ পিতা মাতা। উইলিয়াম শেক্সপিয়ারের বাবা মায়ের নাম কি? উইলিয়াম শেক্সপিয়ারের বাবার নাম ছিল জন শেক্সপিয়ার ও মায়ের নাম ছিল মেরি আর্ডেন। কি আছে? মেরি আর্ডেন, মনে রাখবে। তার স্ত্রী ছিল কি আছে? দেখো, অ্যানি হ্যাথওয়ে। অ্যানি হ্যাথওয়ে ছিল তার স্ত্রী, যারা বিবাহ করেছিল 1882 খ্রিস্টাব্দে। এবং এই যে নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ার, উনি শুধু নাট্যকারই ছিলেন কি বলছে দেখো, প্লে রাইট মানে নাট্যকার, নাটক লেখক, কবি পয়েট, কবি ছিল, অ্যাক্টর এবং একজন কি অ্যাক্টর ছিল। তাহলে উইলিয়াম শেক্সপিয়ার কি কি ছিলেন? প্লে রাইট ছিলেন, পয়েট ছিলেন, অ্যাক্টর ছিলেন। এবার তিনি কতগুলি নাটক লিখেছিলেন, কতগুলি গল্প লিখেছিলেন, কতগুলি কবিতা লিখেছিলেন, কতগুলি সনেট লিখেছিলেন, সেটা আমরা জানবো। দেখো, উইলিয়াম শেক্সপিয়ার 39টি নাটক লিখেছিলেন। কয়টি নাটক লিখেছিলেন? 39টি নাটক লিখেছিলেন, 154টি সনেট লিখেছিলেন, এবং 2টি ন্যারেটিভ পয়েমস অর্থাৎ দীর্ঘ কবিতা লিখেছিলেন। অনেক বড় বড় 2টি কবিতা লিখেছিলেন। এবার তোমরা জানবে, আমরা যে নাটকটি পড়বো সেই ম্যাকবেথ, সেই নাটকটি বিষয়ে 2-4টি কথা তোমরা জেনে নেবে। তারপর আমরা মূল কাহিনী ঢুকবো। যে নাটকটি ছিল কি? নাটকটি ধরা ছিল ট্র্যাজেডি কথার অর্থ হচ্ছে যে গল্পের মধ্যে, যে নাটকের মধ্যে সর্বশেষে গল্পের যে নায়ক, হিরো বা হিরোইন, তাদের মর্মান্তিক মৃত্যু ঘটবে, দুঃখ থাকবে, তাকে বলবো আমরা ট্র্যাজেডি। তাই এটার মধ্যে সেই ঘটনা ঘটেছে, তাই এটাকে আমরা বলবো ট্র্যাজেডি। এবার এই নাটকটি লেখা হয়েছিল, ম্যাকবেথ নাটকটি লেখা হয়েছিল প্রবাবলি, সম্ভবত, তারিখটি ঠিক বলা যাচ্ছে না, তাই বলা হচ্ছে সম্ভবত কত, ইন 1606 অর্থাৎ 1606 খ্রিস্টাব্দে এটা লেখা হয়েছিল। এবার এই ফার্স্ট টেস্ট 1606 দ্য গ্লোব থিয়েটার, এবং সেটা সে বছরই 1606 খ্রিস্টাব্দে গ্লোব থিয়েটার নাট্যমঞ্চে সেটাকে উপস্থাপন করা হয়, অর্থাৎ থিয়েটারের মধ্যে নাটক করে দেখানো হয়। তাহলে মঞ্চস্থ করা হয় কবে? 1606 খ্রিস্টাব্দে, লেখা হয় 1606 খ্রিস্টাব্দে, এবং পাবলিশ হয়, প্রকাশিত হয় কবে? 1623 খ্রিস্টাব্দে। কোথায় প্রকাশিত হয়? বলা আছে ইন দ্য ফার্স্ট ফোলিও। কোথায় প্রকাশিত হয়? ফার্স্ট ফোলিওতে। 1623 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। তোমাদের কিন্তু এই তথ্যগুলি মনে রাখতে হবে। এই তথ্যগুলি যদি মনে না রাখো, 1টি নাম্বার হারাবে। আবার বলছি, ম্যাকবেথ নাটকটি লেখা হয় সম্ভবত 1606 খ্রিস্টাব্দে। এটা প্রথম সে মঞ্চে পরিবেশন করা হয়, উপস্থাপন করা হয় কবে? 1606 খ্রিস্টাব্দে। কোথায়? গ্লোব থিয়েটারে। এবং সেটা প্রথম প্রকাশিত হয় কবে? 1623 খ্রিস্টাব্দে, ফার্স্ট ফোলিওতে। এই নাটকটি গল্পের রূপ প্রদান করেছেন কে?
চার্লস অ্যান্ড দেখো বলছে মেরিলাম, চার্লস অ্যান্ড মেরিলাম, মেরিলাম কিন্তু এটাই কিন্তু গল্পের রূপ দিয়েছেন। এবার দেখো এটা যে কালেকশন সংকলন কি ছিল, এটা সংকলন ছিল টেলস ফ্রম শেক্সপিয়ার, টেলস ফ্রম শেক্সপিয়ার, এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে মূল নাটক শুরু করার আগে আমাদের উইলিয়াম নাট্যকার এবং নাটক বিষয়ে আমরা কিছু তথ্য জেনে নিলাম। এবার নাটকের যে মূল চরিত্রগুলি আছে সেই চরিত্রগুলি আমরা একটু জেনে নেব। এই নাটকের মূল চরিত্রগুলির মধ্যে রয়েছে ম্যাকবেথ, লেডি ম্যাকবেথ, ম্যাকবেথ, লেডি ম্যাকবেথ। লেডি ম্যাকবেথ ছিল ম্যাকবেথের স্ত্রী। বলছে থ্রি উইস মানে তিনটি ডাইনি ছিল। তারপর ছিল বাঙ্কো, বাঙ্কো হচ্ছে সেই স্কটল্যান্ডের রাজা ছিল, রাজ্য ছিল স্কটল্যান্ড রাজ্য, সেই রাজ্যের ম্যাকবেথের মতো একজন সেনাপতি। তারপর ছিল কিং ডানকান, রাজা রাজা ডানকান ছিলেন। ম্যাকডাফ ছিল একজন জমিদার যাকে থেন বলা হয়। ম্যালকম, এই ম্যালকম ছিল রাজা ডানকানের বড় ছেলে। ডোনাল্ডবেন, ডোনাল্ডবেন ছিল রাজা ডানকানের ছোট ছেলে। ফ্লিয়ান ছিল বাঙ্কোর ছেলে, ফ্লিয়ান ছিল কি বাঙ্কোর ছেলে। তাহলে আমরা এই চরিত্রগুলি জানলাম। এবার এখন আমরা প্রবেশ করব মূল গল্পে। দেখো স্কটল্যান্ড রাজ্যের রাজা ছিলেন ডানকান। সেই ডানকানের কাছে খবর আসে নরওয়ের যে সৈন্যবাহিনী আছে তারা আক্রমণ করতে আসছে। সেই নরওয়েবাসী সেখানে সেই নরওয়ের সৈন্যবাহিনীকে দমন করার জন্য রাজা ডানকান বাঙ্কো এবং ম্যাকবেথকে কি বলছে, এই যে ম্যাকবেথ এবং বাঙ্কোকে তারা কিন্তু ওইখানে পাঠায় যুদ্ধ করার জন্য, যাতে তারা তার প্রদেশ বা কোনো থেন, যাতে কোনো রাজ্য, যাতে কোনো জমিদারি সংস্থা যাতে দখল করতে না পারে। ম্যাকবেথ এবং বাঙ্কো তাদের সেনাবাহিনী নিয়ে চলে যায় যুদ্ধক্ষেত্রে। আর সেই যুদ্ধক্ষেত্রে যাওয়ার পরে তারা তীব্র লড়াই করার পর ম্যাকবেথ এবং বাঙ্কোর যে বাহিনী ছিল তারা জয়লাভ করে যখন আসতেছে, রাস্তায় আসার সময় তাদের সামনে তিনজন ডাইনির বোনের দেখা হয়। তিনজন ডাইনি, থ্রি উইস, এই যে দা থ্রি উইস, তিনজন ডাইনির দেখা হয়। এই থ্রি উইস তিনজন ডাইনির দেখা হয়। সেই তিনজন ডাইনি ছিল অশরীরী, যারা দেখতে ছিল মেয়ের মতন, ডাইনি তো মেয়ে। তাদের মুখ ভর্তি দাড়ি ছিল, তাদের মূর্তি ছিল ছায়ার মতো, এবং তারা নাচতেছিল এবং গাইতেছিল ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, হোভার থ্রো দ্য ফগ অ্যান্ড কি বলছে ফিল দি এয়ার, মানে ভালো হয় মন্দ, মন্দ হয় ভালো, কুয়াশা এবং কি আছে দূষণ বাতাসে মিশে যায়। এইরকম ভাবে তারা গান গাইছে আর নাচতেছে। নাচতে নাচতে তারা প্রথমে আসলো ম্যাকবেথের সামনে। কার সামনে আসলো? ম্যাকবেথের সামনে। প্রত্যেকটি জায়গা থেকে প্রশ্ন হবে, তোমরা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখো। তারপরে আমি প্রশ্নগুলি দেব, সেই প্রশ্নগুলি দেখবে তোমরা এই নাটকটি যারা গল্পটি শুনবে নাট্যকারে তারা প্রত্যেকেই দেখবে উত্তর করতে পারবে। ম্যাকবেথের সামনে যখন সেই ডাইনিগুলি এলো, ফার্স্ট উইস, এখানে দেখো থ্রি উইস আছে, থ্রি উইস মানে তিনজন উইস আছে। ফার্স্ট উইস ম্যাকবেথ কি বললো? গ্ল্যামিস অফ থেন। গ্ল্যামিস কি বলছে? গ্ল্যামিস অফ থেন, GLAMIS, গ্ল্যামিস অফ থেন বা থেন অফ গ্ল্যামিস, এটা বলতে হবে থেন অফ গ্ল্যামিস। থেন অফ গ্ল্যামিস মানে গ্ল্যামিজের যে জমিদার, সেই গ্ল্যামিজের জমিদার বলা হচ্ছে কাকে? ম্যাকবেথকে। এবার রাজা ডানকানের আত্মীয় ছিল ম্যাকবেথ, এবং সে সাহসী একজন সেনাপতি হওয়ার জন্য সেই রাজা ডানকান কিন্তু আগেই তাকে জমিদার বানিয়েছিল গ্ল্যামিস নামক প্রদেশে। তাই গ্ল্যামিজের যে থেন বলা হলো, গ্ল্যামিজের থেন বলে যখন সম্বোধন করলো ফার্স্ট উইস, তখন কিন্তু ম্যাকবেথের মনের মধ্যে কোনো কৌতূহল তৈরি হয়নি। এবার তারপরে দ্বিতীয় ডাইনি সেকেন্ড উইস তাকে সম্বোধন করলো কর্ডর অফ থেন, থেন অফ কর্ডর। কি বলছে? থেন অফ কর্ডর। দেখো কর্ডর বানানটা দেওয়া আছে CAWDOR, এই কর্ডর, কর্ডর। এবার যখন দ্বিতীয় ডাইনি তাকে কর্ডরের জমিদার বললেন, তখন ম্যাকবেথের মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো, আমি তো কর্ডরের জমিদার নই, তাহলে কেন আমাকে জমিদার বলা হলো? তারপরে তৃতীয় ডাইনি সবাই আরো অবাক করে দিয়ে সে বলে ফেললো
যে তিনি হবেন স্কটল্যান্ডের ভাবি রাজা। স্কটল্যান্ডের রাজা হবেন। এই ফার্স্ট উইস গ্যালামিসের থেন বলল, সেকেন্ড উইস করোর থেন বলল, থার্ড উইস স্কটল্যান্ডের রাজা বলল কাকে? ম্যাকবেথকে। এবং সে বলল, তারা বলল, নাচতে নাচতে আবার বলল যে কখনোই ম্যাকবেথের উত্তরসূরি অর্থাৎ ছেলেমেয়েরা কখনোই রাজা হতে পারবে না। আবার এই কথা শুনে যখন বাঙ্কো জানতে চাইল যে আমার বন্ধুকে যে সব কিছু বললে, তা আমার কি রয়েছে, বাঙ্কো কি বলছে, তুমি রাজা হতে পারবে না, বেশি খুশি হবে, কিন্তু তুমি রাজার পিতা হবে, অর্থাৎ তোমার উত্তরসূরি কিন্তু সেখানে রাজা হতে পারবে, তোমার উত্তরসূরি কি হবে? রাজা হবে। এই ভবিষ্যৎবাণী করে তারা কিন্তু অদৃশ্য হয়ে গেল। তারা কি যাওয়ার কিছুক্ষণ পরেই যখন ম্যাকবেথের মাথার মধ্যে এই কথাগুলি ঘুরতে লাগলো, তখন রাজা তার দূত পাঠিয়েছে সেই ম্যাকবেথকে সংবর্ধনা দেওয়ার জন্য। তাকে যে করোর নামক যে রাজ্য জমিদারিটি ছিল, সেই করোর প্রদেশটি তাকে উপহার দেওয়ার জন্য করোর জমিদার বানিয়েছে। এই সংবাদটা যেন ম্যাকবেথকে জানানো হয়, এটা রাজা তার দূতের দ্বারা পাঠিয়েছে। সেই রাস্তার মধ্যে সেই ম্যাকবেথকে দূত এসে যখন বলল করোরের থেন, যে রাজামশাই তাকে করোরের থেন উপাধি দিয়েছে, করোরের থেন বানিয়েছে, তখন কিন্তু এই ম্যাকবেথের মাথায় কিন্তু সেই ভবিষ্যৎবাণী মিলে যাওয়ার জন্য তৃতীয় ভবিষ্যৎবাণী কিন্তু ঘুর করতে লাগলো। তারা বাড়ি ফিরে গেল। ম্যাকবেথ তার স্ত্রীকে বলছে, ম্যাকবেথ তার লেডি ম্যাকবেথকে বলছে, তার স্ত্রীকে বলছে, তারা ফিরে আসার সময়, যুদ্ধ হতে ফিরে আসার সময় 3জন অশরীর বোন, 3জন ডাইনি ভবিষ্যৎবাণী করেছিল। প্রথমটা সত্য, দ্বিতীয়টা কিভাবে সত্য হয়েছিল, তৃতীয় ভবিষ্যৎবাণী যখন বলল, তার লেডি ম্যাকবেথ ছিল মনে করো অনেকটা উচ্চাকাঙ্ক্ষে, সে অনেকটা লোভী ছিল। সে তখন কিভাবে সে ডাইনিদের ভবিষ্যৎবাণী সত্য করা যায় সেটা কিন্তু পাকাতে লাগলো। অবশেষে সিদ্ধান্ত নেয় প্রয়োজনের বোধে রাজাকে হত্যা করবে, রাজা ডানকানকে হত্যা করবে, ম্যাকবেথ রাজা হবে, লেডি ম্যাকবেথ রানী হবে। এইভাবে নাটকটি এগোতে থাকে। এবার পরের দিন সকালবেলাতে সেই রাজা খুশি হয়ে রাজা ডানকান সেই লেডি ম্যাকবেথকে কাছে খবর বা বার্তা পাঠায় যে তিনি তার ছেলে ম্যালকম, ডোনাল্ডবেন, বাঙ্কোর ছেলে অর্থাৎ যারা ছিল সেখানকার রাজপ্রাসাদে সবাইকে নিয়ে সেই ম্যাকবেথের যে কুটির ছিল, ম্যাকবেথ যে বাড়িতে থাকতো, যে ঘরটি থাকতো, যে প্রাসাদে থাকতো, সেই প্রাসাদ পরিদর্শনে আসতেছে। যেহেতু ম্যাকবেথ আগে কয়েক দিন আগেই যুদ্ধ থেকে জিতে এসেছে, তার আনন্দ উপভোগ করার জন্য তারা আসতেছে। এবার ডানকান এবং রাজা ডানকান তার ছেলেরা সবাই হেঁটে হেঁটে আসলো। এবার সেদিন সন্ধ্যাবেলায় লেডি ম্যাকবেথ কিন্তু একটা সুন্দর ভোজন সভার আয়োজন করেছে। মনের মধ্যে তার যে চাতুরিতা ছিল যে সেদিন রাত্রে ডানকানকে মারবেন, সেই বুদ্ধি কিন্তু তার করা হয়েছিল। এবার যখন সবাইকে খেতে দিয়েছে, রাজাকেও খেতে দিয়েছে, রাজাকে খুব যত্ন জোগাড় করছে যাতে কেউ বিন্দুমাত্র সন্দেহ করতে না পারে তার মনের মধ্যে এরকম কিছু রয়েছে। সে মাঝে মাঝে রাজাকে খাবার দিচ্ছে, রাজার প্রিয় খাবার দিচ্ছে, আর বলছে রাজামশাই একটু দিচ্ছি। রাজা বলছে না না না, পারবো না। সে মনে বলছে খা খা খা, শেষবারের মতো খা, আর তো পাবি না, আজকে তোর শেষ দিন। মনে মনে বলছে, রাত মিটমিট করে বলছে, মনে মনে বলছে, দেখাচ্ছে না কাউকে, খাবি তো খা, শেষবারের মতো খা। কে বলছে? সে রানী লেডি ম্যাকবেথ বলছে মনে মনে, রাজাকে বলছে। যাই হোক, রাজা এবং তারা বাকিরা সবাই হেঁটে আসার জন্য তারা ক্লান্ত ছিল। সেই রাজা তার প্রহরী নিয়ে দ্রুত তারা ঘুমিয়ে পড়ে, শয়ন কক্ষে চলে যায় তারা ঘুমানোর জন্য। এদিকে যখন রাত বাড়তে থাকে, লেডি ম্যাকবেথ এবং ম্যাকবেথ কিন্তু এক জায়গায় হয়। ম্যাকবেথ কিন্তু লেডি ম্যাকবেথকে জানায় সে তাকে রাজাকে মারতে পারবে না। রাজা তার বাড়িতে অতিথি, রাজা একজন তার আত্মীয়, রাজা তাকে অনেক কিছু দিয়েছে। আজকে যা নাম যশ খ্যাতি অর্জন করেছে সব রাজা ডানকানের দৌলতে, তাই রাজাকে হত্যা করা তার ঠিক হবে না, রাজাকে হত্যা করতে তিনি পারবেন না। কিন্তু তার নাসরবান্দা স্ত্রী লেডি ম্যাকবেথ তিনি ছাড়ার পাত্র ছিলেন না। তিনি নানাভাবে ছলে বলে কৌশলে ম্যাকবেথকে রাজি করালেন।
অবশেষে ম্যাকবেথ যখন সেই রাজা ডানকানকে মারতে যাচ্ছিল, তখন তার সামনে একটা ড্যাগার ঘুরে বেড়াচ্ছিল। সেই ড্যাগারটা যখন ধরতে যাচ্ছে ম্যাকবেথ, সেটা কিন্তু চলে যাচ্ছে। অবশেষে যখন সেই ডানকানের ঘরে ম্যাকবেথ ছোরা নিয়ে যায়, ড্যাগার নিয়ে যায়, মনে রাখবে ড্যাগার নিয়ে যায়, হ্যাঁ, সেই ড্যাগার নিয়ে যখন যায়, তখন কি দেখে তার দুপাশে যে গ্রুম ছিল, গ্রুমস, GR OOMS, গ্রুমস, তার দুপাশে কিন্তু প্রহরী ছিল, তাদের গ্রুম বলা হয়। এটা তোমাদের অপশনে কিন্তু থাকবে, এমসিকিউ প্রশ্ন থাকবে। তারাও ঘুমিয়ে পড়েছে, কিন্তু প্রথম অবস্থায় ম্যাকবেথ তাকে হত্যা করতে পারে না, ফিরে আসে। তখন লেডি ম্যাকবেথ রেগে গিয়ে সে তার তরবারি বা ছোরা নিয়ে যখন যায়, লেডি ম্যাকবেথ যখন রাজাকে হত্যা করতে যাবে, তখন লেডি ম্যাকবেথ দেখে সে রাজা ডানকানের মধ্যে তার বাবার প্রতিচ্ছবি, অর্থাৎ শুয়ে আছে রাজা ডানকান। লেডি ম্যাকবেথ দেখতে পাচ্ছে লেডি ম্যাকবেথের বাবা সেখানে শুয়ে আছে। নিজের বাবাকে হত্যা করা কিন্তু অত সহজ নয়, তাই লেডি ম্যাকবেথ কিন্তু ফিরে আসে। সে নিজের বাবার ছায়া বা মূর্তি সেখানে দেখতে পায় বলে সে ডানকানের মধ্যে যখনই সে মারতে যায়, তখনই লেডি ম্যাকবেথ দেখে তার বাবা শুয়ে আছে। তাই সে মারতে পারে না, সে ম্যাকবেথকে আবার সে কি করে, তাকে রাগিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে সেই ম্যাকবেথকে পাঠায়। অবশেষে ম্যাকবেথ সেই ঘুমন্ত রাজাকে হত্যা করে, এবং তারপরে সেখানকার যে গ্রুম ছিল, প্রহরী ছিল, তারা কিন্তু একজন প্রহরী কিন্তু খুন বলে চিৎকার করে, তখন তাদেরকেও কিন্তু সেই ম্যাকবেথ কিন্তু মেরে ফেলে বা হত্যা করে। পরের দিন সকালবেলার খবর রটিয়ে দেওয়া হয়, সমস্ত খবর বলা হয় যে রাজার যে প্রহরী ছিল তারা সেই রাজাকে মেরে তারা পালিয়ে যেতে চেয়েছিল। ম্যাকবেথ সেটা জানতে পেরে সেই প্রহরীদেরকে হত্যা করে বা খুন করে, কিন্তু এই কথা কিন্তু কোনো রাজ্যবাসী বিশ্বাস করে না। অপরদিকে সেই তাদের বাড়িতে, অর্থাৎ সেই ম্যাকবেথের বাড়িতে থাকা রাজা ডানকানের ছেলে ম্যালকম, সে নিরাপত্তার অভাব বোধ করে সে পালিয়ে যায় কোথায়, ইংল্যান্ডে। ম্যালকম পালিয়ে যায় ইংল্যান্ডে, এটা তোমরা কিন্তু মনে রাখবে। ম্যালকম কোথায় পালিয়ে যায়? ম্যালকম পালিয়ে যায় ইংল্যান্ডে, মনে রাখবে। ম্যালকম কোথায় পালিয়ে যায়? ইংল্যান্ডে, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এবার ডোনাল্ড বেন ছোট ছেলে, সেই ছোট ছেলে পালিয়ে যায় আয়ারল্যান্ডে। কোথায় পালিয়ে যায়? আয়ারল্যান্ডে। ম্যালকম পালিয়ে যায় ইংল্যান্ডে, আর ডোনাল্ড বেন পালিয়ে যায় কোথায়? আয়ারল্যান্ডে। ডোনাল্ড বেন ছিল রাজার ছোট ছেলে, ম্যালকম ছিল রাজার বড় ছেলে। এবার কেন দুজন দু জায়গায় পালিয়ে যায়? কারণ এখনকার মতো তখনকার দিনে ফোন ছিল না, যোগাযোগ ব্যবস্থা ছিল না, তাই যে যার প্রাণ বাঁচানোর জন্য তারা কিন্তু একে অপরের সাথে কিন্তু ওই যে যোগাযোগ না করে যে যেভাবে পারে প্রাণ বাঁচিয়ে চলে যায় এক দেশে। তাই ম্যালকম যায় ইংল্যান্ডে, আর ডোনাল্ড বেন যায় কোথায়? আয়ারল্যান্ডে। এবার রাজার ছেলে পালিয়ে গেছে, রাজার ছেলের খোঁজ নেই, ডানকান মারা গেছে। এবার সেই স্কটল্যান্ডের রাজা কি হবে? এবার দ্বিতীয় যে ব্যক্তি সে রাজা হবে। এবার সেখানকার দ্বিতীয় ব্যক্তি ছিল কি? ম্যাকবেথ। তাই ম্যাকবেথ হলো রাজা, লেডি ম্যাকবেথ হলো রানী। এবার সে রাজা রানী হবার পরে সেই ডাইনিদের কথা আবার কিন্তু সেই ম্যাকবেথের মনে পড়লো, যে ডাইনিরা বলেছিল যে ম্যাকবেথের ছেলে বা মেয়ে রাজা হতে পারবে না, রাজা কি হবে? বাঙ্কোর ছেলে। তাই তখন তার নজর পড়লো সেই বাঙ্কোর ছেলের উপর, বাঙ্কোর উপর। সে রাজা হওয়ার জন্য, সে নতুন রাজা হয়েছে বলে সেটা খুব সুন্দর একটা ভোজন সভার আয়োজন করলো। সেই ভোজন সভার উদ্দেশ্য ছিল বাঙ্কো এবং বাঙ্কোর ছেলেকে মেরে ফেলা, বাঙ্কো এবং বাঙ্কোর ছেলেকে মেরে ফেলা। তখন সে কি করলো? তারা সেই ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ ভোজন সভার আয়োজন করলো, সবাইকে আমন্ত্রণ জানালো, এবং তিনি কিছু ভাড়াটে খুনি, যাকে আমরা বলবো, দেখো, অ্যাসাসিনস হচ্ছে ভাড়াটে খুনি। এই ভাড়াটে খুনি নিযুক্ত করলো, মনে রাখবে, অ্যাসাসিনস। সেই ভাড়াটে খুনি কিন্তু নিয়োগ করলো। সেই ভাড়াটে খুনি নিযুক্ত করলো কোথায়? রাস্তার মধ্যে, যে রাস্তা দিয়ে সে বাঙ্কো এবং বাঙ্কোর ছেলে ফ্রিয়ান্স, বাঙ্কোর ছেলের নাম কি? ফ্রিয়ান্স। দেখো এখানে আমি তোমাদের বলেছিলাম, এই যে ফ্রিয়ান্স, এটা হচ্ছে ফ্রিয়ান্স, FLEANC, ফ্রিয়ান্স। এই ফ্রিয়ান্স যখন আসবে তখন কিন্তু তাদের হত্যা করবে কারা? অ্যাসাসিনস, অর্থাৎ সেই ভাড়াটে খুনিরা। এবার ভোজন সভার আয়োজন করছি, ভোজন সভায় সবাই উপস্থিত হয়েছে। সেই লেডি ম্যাকবেথ
চতুরতার সঙ্গে সেই ম্যাকবেথ চতুরতার সঙ্গে বারবার সেই বাঙ্কর প্রশংসা করছে। বাকিদের সবাই প্রশংসা হচ্ছে, যে যতটুকু খাবার পাচ্ছে তারা খাবার খাচ্ছে। আর বারবার সেই বাঙ্কর কথা, সে উপস্থিত হয়নি তার কথা বারবার বলছে, যাতে মানুষ বুঝতে পারে তারা সেই বাঙ্ককে কতটা মিস করছে। কিন্তু অপরদিকে সেই বাঙ্ককে মারার জন্য, বাঙ্কর ছেলেকে মারার জন্য তারা কিন্তু অ্যাসাসিনস অর্থাৎ ভাড়াটে খুনি রেখেছে। এবার গোপন মারফত ম্যাকবেথ যখন খবর পায় সেই তার বাঙ্ককে তারা ভাড়াটে খুনিরা মেরে ফেলেছে, কিন্তু বাঙ্কর ছেলে ক্লিয়ান্স তাকে মারতে পারেনি। তারপর যখন আক্রমণ করতে যায়, সে পালিয়ে চলে যায় ইংল্যান্ডে। দেখো তাহলে ক্লিয়ান্স কোথায় চলে যায়? ইংল্যান্ডে চলে যায়। ইংল্যান্ডে আগে কি গেছে? ম্যালকম গেছে। তাই ম্যালকম এবং ক্লিয়ান্স কিন্তু ইংল্যান্ডে চলে গেল। ম্যালকম ছিল রাজার ছেলে, আর ক্লিয়ান্স ছিল কি? সেনাপতির ছেলে। তাদের দুইজন এক জায়গায় হয়ে গেল। এবার তখন ম্যাকবেথ সেই তাকিয়ে দেখে, সেই বাঙ্কর চেয়ারে দেখে বাঙ্কো বসে আছে। অন্য কেউ কোনো কিছু দেখতে পায় না, শুধুমাত্র ম্যাক দেখতে পায় যে বাঙ্কো সেই চেয়ারটির মধ্যে বসে আছে, মানে বাঙ্কোর ভূত দেখতে পায়। এবার বাঙ্কোর ভূত দেখতে পেয়ে সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, ওলটপালট কথা বলতে থাকে। তখন লেডি ম্যাকবেথ এসে সবাইকে বলে যে রাজার মৃত্যুর পর ম্যাকবেথ অন্যরকম হয়ে গেছে, ম্যাকবেথের মাথা ঠিক নেই, রাজার মৃত্যু মেনে নিতে পারেনি, রাজাকে যথেষ্ট ভালোবাসত কে? ম্যাকবেথ, কিন্তু বাস্তবে কিন্তু সেটা ছিল না। এবার তাই ওলটপালট কিছু বলছে, যেখানে সেখানে তার কারো ছায়া দেখছে, আর নিজেকে কিন্তু খুনি ভাবছে। ঠিক আছে, তখন সে লেডি ম্যাকবেথ সবাইকে বিদায় জানালো এবং সেই ম্যাকবেথ নিয়ে তিনি প্রাসাদের ভিতরে চলে গেল। এইবার প্রাসাদের ভিতরে চলে গেল। এবার দেখো এই যে প্রাসাদটা যে আছে, ম্যাকবেথ যে প্রাসাদটি রয়েছে, সেই ম্যাকবেথ যে প্রাসাদে থাকতো তার নাম কিন্তু পরীক্ষা আসতে পারে। মনে রাখবে, ম্যাকবেথ যে প্রাসাদে থাকতো, ম্যাকবেথ যে বাড়িতে থাকতো, সেই বাড়িটার নাম কিন্তু বলছে, বলো কি? ইনভারনেস। এই দেখো, ম্যাকবেথ যে বাড়িটাতে থাকতো, যে প্রাসাদের মধ্যে থাকতো, যে ঘরটির মধ্যে থাকতো, সেটার নাম ইনভারনেস। কি বললাম? ইনভারনেস। এই ইনভারনেসের মধ্যে কিন্তু সে থাকতো। ঠিক আছে, এই তার প্রাসাদটির নাম ছিল কি? ইনভারনেস। এবং ইনভারনেস যে পাহাড়ের মধ্যে অবস্থান করছে, সেই পাহাড়টির নাম ছিল ডালচিনান। সেই পাহাড়টির নাম ছিল কি? ডালচিনান। ডালচিনান কিন্তু ম্যাকবেথের বাড়ি ছিল। ম্যাকবেথের যে বাড়িটা থাকতো, ঘরটার মধ্যে থাকতো, যে প্রাসাদটার মধ্যে থাকতো, যে প্রাসাদটির নাম ছিল ইনভারনেস। আর ইনভারনেস কোন পাহাড়ের উপর অবস্থান করছিল? সেটা ছিল ডালচিনান পাহাড়ের উপর। এবার দেখো, এবার সেখান যখন নাকি সেই ম্যাকবেথ বাঙ্কোকে মেরে ফেললো, রাজা ডানকানকে মেরে ফেললো, তার শত্রু নেই, বাঙ্কো ছেলে চলে গেল পালিয়ে কোথায়? ইংল্যান্ডে। এবং সে চলে গেল তখন আবার সেই ডাইনিদের কাছে তার ভবিষ্যৎ জানার জন্য। এবং সেই ডাইনিদের কাছে যখন গেল, সেই ডাইনিদের পাহাড়ে গুহার ভিতরে একটা অনেক বড় একটা কড়াইয়ের মধ্যে টক তেল ফুটছে। সেই তেলের মধ্যে বিভিন্ন ধরনের জিনিস রান্না করছে, যা পেতনিদের খাবার। টিকটিকি লেজ ছিল, বাচ্চাদের আঙুল ছিল, কুমিরের সেই ঘাড় ছিল, সে শুকরের বৃত্ত ছিল, অর্থাৎ সেই মনে করো যত ধরনের মনে করো আজে বাজে জিনিস আছে, প্রত্যেকটা জিনিস সেই কড়ার মধ্যে দিয়ে রান্না করছিল। সেখানে গিয়ে যখন সেই ম্যাকবেথ জানতে চায় সেই ডাইনিদের কাছে, সেই ডাইনিরা আবার আছে কিনা, সেই ডাইনিদের যখন তারা ডাকে, তখন আস্তে আস্তে দেখো সেই ডাইনিগুলি আসে। প্রথম যে ডাইনি, দেখো প্রথম যিনি আসে, আর্মড হেড তার মাথা রয়েছে। সেই আর্মড হেড কি করে? প্রথম ডাইনি দেখো, আগে ছিল কি? আগে দেখো, এটা তোমাদের এমসি প্রশ্ন বা ডামস্তমতে আসতে পারে, যে প্রথম ডাইনি যে এসেছিল, প্রথম ডাইনির কোন অবস্থা ছিল? আর্মড হেড। এই আর্মড হেড কি বলে? বলছে বেওয়ারি অফ থেন অফ ফাইভ। বেওয়ারি থেন অফ ফাইভ। ফাইভ যে থেন রয়েছে, সেই ফাইভের থেন থেকে সাবধান থাকতে। ফাইভের থেন কে ছিল? এই ফাইভের থেন ছিল ম্যাকডাফ। ফাইভের থেন ছিল ম্যাকডাফ, অর্থাৎ এই যে ম্যাকডাফ যে তোমরা দেখতে পাচ্ছ, এই ম্যাকডাফ ছিল একজন ব্যক্তি, তিনি একজন সাহসী পুরুষ। এই ম্যাকডাফ ছিল কি? বেওয়ারি অফ দ্য থেন অফ ফাইভ। এই ফাইভের থেন তোমরা দেখতে পাচ্ছ, ফাইভের থেন ছিল কে? ম্যাকডাফ। এই যে ফাইভের থেন ম্যাকডাফ ছিল, এই ম্যাকডাফের থেকে তাকে সাবধান থাকতে বললো কে? প্রথম যে আর্মড হেড আসলো, সশস্ত্র মাথা, সেই সশস্ত্র মাথা এসে বলছে যে কি বলছে? যে
যে ম্যাকডাফ থেকে দূরে থাকো, ফাইভের টেন থেকে দূরে থাকো। এবার দ্বিতীয় যে ভবিষ্যৎবাণী করতে আসলো ডাইনিদের ওখান থেকে, এ ব্লাডি চাইল্ড, একটা রক্তাক্ত শিশু, সে কি বললো? দ্য অফ ম্যান বর্ন কিলডি, হলো দ্য অফ ম্যান বর্ন ন্যাচারালি বর্ন অফ এ ওম্যানস হোম। যে শিশু স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করেছে তাকে কেউ মারতে পারবে না। অর্থাৎ মাতৃজঠর থেকে জন্ম নেওয়া কোনো শিশু ম্যাকবেথকে মারতে পারবে না। এটা কে বললো? এ ব্লাডি চাইল্ড, এক রক্তাক্ত শিশু। তৃতীয়বার যে ভবিষ্যৎবাণী করতে আসলো তার মৃত্যু হতে পারে কিনা, কি বলছে দেখো? কি বলছে দেখো? a crowned child with a tree in his hand. এবার তৃতীয় যে শিশুটা এসেছিল তার হাতে একটা গাছের ডাল ছিল। সেই গাছের ডাল নিয়ে এসেছিল উঠতে উঠতে, এবং সে বলেছিল, আনটিল দ্য উড বীর নাম টু ডান্সিনান হিল, যতক্ষণ না পর্যন্ত বীর নাম বনভূমি ডান্সিনান পাহাড় দিকে এগিয়ে আসছে ততক্ষণ তার মৃত্যু ঘটবে না। এবার এই কথাগুলি শোনার পরে ম্যাকবেথের শক্তি যেন অনেকটা বেড়ে গেল। কেননা তখনকার দিনে 100টা শিশুর মধ্যে 100টা শিশুই স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করত। আর স্বাভাবিকভাবে শিশু জন্মগ্রহণ যারা করবে তারা কেউ ম্যাকবেথকে মারতে পারবে না, এটা ডাইনির ভবিষ্যৎবাণী ছিল। এবং তারপরে কি বললো? বীর নাম, সে ডান্সিনান পাহাড়ের উত্তর দিকে যে বীর নাম জঙ্গলটি রয়েছে, সেই বীর নাম জঙ্গল যদি এগিয়ে না আসে, চলমান না হয়, তাহলে তার মৃত্যু হবে না। তাহলে যেটা সম্ভব নয়, একটা বনভূমি কিভাবে হেঁটে আসতে পারে, সেটা ম্যাকবেথের মনের মধ্যে জেগে উঠলো। আর স্বাভাবিকভাবে শিশু যারা আছে তারা কিন্তু তাকে কেউ মারতে পারবে না, এটা তিনি জানতে পারলেন। এবার বাকি রোলকে ফাইভের থেকে ম্যাকডাফকে তিনি দেখে নেবেন। তিনি কি করবেন? দেখে নেবেন। এবার তিনি সেখান থেকে আসলেন। আসার পর তিনি জানতে পারলেন যে সেই ফাইভের ম্যাকডাফ চলে গেছে পালিয়ে ইংল্যান্ডে। কার সঙ্গে যোগদান করতে? ম্যালকমের সঙ্গে, ক্লিয়ান্সের সঙ্গে। ম্যালকম কে ছিল? রাজা ডানকানের বড় ছেলে। ক্লিয়ান্স কে ছিল? বাঙ্কোর ছেলে। সেখানে ম্যাকডাফ যোগদান করেছে। সেখানে গিয়ে তারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, ম্যাকবেথের বিরুদ্ধে যুদ্ধ করবে। সেখানে চলে গেছে। এই বার্তা পাওয়ার পরে সেই ম্যাকবেথ কিন্তু রেগে যায়, এবং রেগেই গিয়ে ম্যাকডাফের যে প্রাসাদ ছিল সেই প্রাসাদ বা দুর্গতে গিয়ে আক্রমণ করে। সেখানে তার স্ত্রীকে এবং তার সন্তানদেরকে নৃশংসভাবে খুন করে, কেটে অঙ্গ প্রত্যঙ্গগুলি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাখে। এই নৃশংস খুনের ঘটনা সে রাজ্যবাসী যখন জানতে পারে তখন ম্যাকবেথকে কিন্তু সবাই ঘৃণা করতে থাকে। রাজা কেউ সরাসরি বলতে পারে না, কিন্তু অনেকেই কৌশলে গোপনে সেই রাজা ডানকানের ছেলে ম্যালকমের সঙ্গে যোগাযোগ করছে, বা তার অনেকেই তাদের সঙ্গে যুদ্ধে যোগদান করবে, এরকমও কিন্তু তার সেখানে পরিস্থিতি তৈরি হয়েছে। আর এদিকে ঘুমন্ত রাজাকে মেরে ফেলার জন্য মারার পর থেকে সেই লেডি ম্যাকবেথ রাত্রে ঠিকঠাক ঘুমোতে পারতো না। তিনি কি করতেন? সেই ঘুমের ঘরে, অর্থাৎ রাতে তিনি সেই ঘুমের ঘরে হেঁটে বেড়াতেন। এবার এরকম করতে করতে তার ঠিকঠাক ঘুম হতো না। এবার এরকম পরিস্থিতিতে সেই লেডি ম্যাকবেথ নিজেকে মেরে ফেললেন, নিজেকে অর্থাৎ তিনি সুইসাইড করলেন। সুইসাইড করার পর রাজা দিকে কি ম্যাকবেথ একা হয়ে পড়ল, এবং একা হলো, কিন্তু তিনি কিন্তু জানতে পারলেন যে তাকে কেউ মারতে পারবে না। তাই সেই কি ইনভারনেস যে কুঠিরটা রয়েছে, ইনভারনেস সেই কুঠির মধ্যে তিনি সেই যে দুর্গম যে ছিল প্রাসাদ ছিল, নিজেকে সেখানে তিনি গৃহবন্দী করে নিলেন, অর্থাৎ সেটার মধ্যে তিনি বাস করতে শুরু করলেন। এবং তার তো মৃত্যু হবে না, স্বাভাবিক যদি না হয় কেউ তো মারতে পারবে না। এবার এরকম অবস্থায় তিনি একদিন সে ডানসিনান পাহাড়ের উপর, অর্থাৎ সেই ইনভারনেস কুটিরের মধ্যে বা কোনো একটা জায়গায় কিছু একটু মদ পান করছিলেন। সেই সময় তার এক কোনো সৈন্য, তার এক কোনো এক দূত খবর দেয় কাঁপতে এসে যে ডানসিনান পাহাড়ের উত্তর দিকে যে বীরনাম জঙ্গলটি আছে সেটা যেন আস্তে আস্তে এগিয়ে আসছে। তখন সেই ম্যাকবেথের মনে পড়ে যায় সেই ডাইনিদের ভবিষ্যৎবাণীর কথা।
এবার এই ডাইনিদের ভবিষ্যৎবাণীর কথা যখন মনে পড়ে গেল, তখন সেই ম্যাকবেথ কিন্তু তার সমস্ত সৈন্যবাহিনীদেরকে যুদ্ধ প্রস্তুত হওয়ার জন্য তিনি আদেশ দিলেন এবং তারা যুদ্ধের জন্য প্রস্তুত হলো এবং তারা অপেক্ষা করতে লাগলেন যে কখন তারা সেই ইনভার্নেস কুটিরে চলে আসে। তারপর এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো। যুদ্ধ করতে করতে কোনো এক সময় সেই ম্যাকডাফ কিন্তু ম্যাকবেথের মুখোমুখি হলো। তার মানে ওখানে অনেক কথা কাটাকাটি হয়, সমস্ত কথা এখানে বলার মতো পরিস্থিতি আসে না। সেই ম্যাকডাফ প্রচন্ড ক্রুদ্ধ অবস্থায় আছে ম্যাকবেথের সামনে। যখন ম্যাকবেথের সামনে এলো তখন সে ক্রুদ্ধ হয়ে বলছে, আজ আমি তোকে হত্যা করে আমি আমার স্ত্রীর খুনের বদলা নেব। আমি আজ তোকে খুন করে আমি আমার স্ত্রীর সন্তানদের বদলা নেব। তখন কিন্তু সেই ম্যাকবেথ করে হেসে অট্টহাসি হেসে পড়ে এবং বলে, আরে বোকা গর্ধব কোথাকার, স্বাভাবিকভাবে জন্ম নেওয়া কোনো শিশু আমাকে হত্যা করতে পারবে না, তুই কোথাকার কি? তখন সেই ম্যাকডাফ বলে ওঠে, আরে মূর্খ রাজা, তোকে কে বলেছে আমার স্বাভাবিকভাবে জন্ম হয়েছে? আমাকে নির্দিষ্ট সময় আগে মায়ের পেট চিরে বের করে আনা হয়েছে, আমার স্বাভাবিকভাবে মৃত্যু হয়নি। তখন কিন্তু সেই ম্যাকবেথ যুদ্ধ করতে চায় না, সে যুদ্ধ থেকে পালিয়ে যেতে চায়, কিন্তু ম্যাকডাফ তাকে পালিয়ে যেতে দেয় না। সে বাধ্য করে যুদ্ধ করতে করতে কোনো এক সময় সেই ম্যাকডাফ তার ছোড়া বা ডেগার দিয়ে তার মাথাটা আলাদা করে দেয়। এইভাবে সেই অহংকারী রাজা, অহংকারী এক সেনাপতির মৃত্যু হয় এবং তিনি ছিলেন প্রথম অবস্থায় গল্পের নায়ক, পরবর্তীকালে কিন্তু তিনি খলনায়ক হলেন, সমস্ত মানুষের কাছ থেকে ভালোবাসা থেকে বঞ্চিত হলেন। এইভাবে নাটকটির সমাপ্তি হলো। ম্যাকডাফ সেই ম্যালকমকে, সেই ম্যালকম যে ছিল রাজা ডানকানের ছেলে, সেই ডানকানকে সেই ম্যাকবেথের মাথাটা উপহার হিসেবে দিলেন তার বাবার খুনের বদলা হিসাবে। অবশেষে সেই স্কটল্যান্ডে রাজা হলেন কে? রাজার বড় ছেলে ম্যালকম এবং সেখানকার সেনাপতি পদে দুজন নিযুক্ত হলেন, একজন ছিলেন ম্যাকডাফ, একজন ছিল কি ক্লিয়ান্স। এবং রাজার যে ছোট ছিল ডোনাল্ডিন, তার খবর কিন্তু আমরা এখনো পাইনি। যাই হোক, এই যে তোমাদের যে নাটকটি তোমাদের সামনে আলোচনা করা হলো, আশা রাখছি তোমরা নাটকটি শুনতে পেরেছো বা বুঝতে পেরেছো। আমি যে কথাগুলি বলেছি এই কথাগুলির মধ্যে দিয়ে প্রশ্ন হবে, এই কথাগুলির বাইরে কিন্তু কোনো প্রশ্ন যাবে না। তাই শিক্ষার্থী বন্ধুরা, একবার থেকে দুবার থেকে তিনবার এই নাটকটি তোমরা শুনতে থাকো। এই কথাগুলির মধ্যে দিয়ে যতগুলি প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর উত্তর আমি তোমাদের কাছে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করবো, তোমরা সেখান থেকে দেখে নেবে। এখান থেকে প্রায় 80টি প্রশ্ন হবে, আর তোমাদের কথা দিচ্ছি এই 80টি প্রশ্নের বাইরে কিন্তু একটা প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে না। ঠিক আছে? তাহলে তোমরা একটু ভালো করে দেখবে। এবং শিক্ষার্থী বন্ধুরা, যদি তোমাদের এই গল্পটি বা নাটকটি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই একটা লাইক করো, একটা কমেন্ট করো, সবাই কমপক্ষে 2টি করে শেয়ার করো। আর যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে, যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি তোমরা এটা পেয়ে যেতে পারো। আরও যদি তোমাদের কোনো ভিডিওর প্রয়োজন হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। সেই কমেন্টটি অনুযায়ী আমি তোমাদের যে প্রশ্ন, যে গল্প, যে কবিতা, যে নাটক প্রয়োজন আছে সমস্ত তথ্য তোমরা কিন্তু পাবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, শুরু থেকে যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থীর একমাত্র কাজ হচ্ছে পড়াশোনা করা। আশা রাখছি তোমরা সবাই পড়াশোনার মধ্যে নিজেদেরকে নিয়োজিত রাখবে। আশা রেখে আজকের ক্লাস সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে।